বিশ্ববিজেতা মহান খানের তরফ থেকে মিশরের মামলুক নেতা কুতুজের প্রতি। জেনে রেখো, আমরা গোক তেংরির সৈনিক, তারই ক্রোধ থেকে আমাদের সৃষ্টি। ইতঃপূর্বে যারাই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আমরা তাদের মাটিতে মিশিয়ে দিয়েছি। তোমাদের জন্য ভিন্ন কোনো পরিণতি অপেক্ষা করছে না। কেউ আমাদের তলোয়ার থেকে নিস্তার পায় না। আমাদের ঘোড়াগুলো ক্ষিপ্র, তীরগুলো তীক্ষ্ণ, আর তলোয়ারগুলো বজ্রভীষণ। আমাদের হৃদয়ে পাহাড়ের ন্যায় অবিচল, আর আমাদের সৈন্যরা বালুকণার ন্যায় অগণিত। না কোনো আবেগ আমাদের স্পর্শ করে, না অশ্রু আমাদের বিগলিত করে। অতএব বশ্যতা স্বীকার করো ওই মহান খানের, যিনি আশ্রয় প্রার্থীদের আশ্রয়দাতা। আর যদি অস্বীকৃতি জানাও, তবে জেনে রেখো, তেংরির ক্রোধ তোমাদের পাতালে মিশিয়ে দেবে। আমরা তোমাদের নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করব। তোমাদের প্রাসাদগুলো মাটিতে গুঁড়িয়ে দেব। এভাবে নির্বোধের মতো নিজেদের ধ্বংস ডেকে এনো না। সময় গড়াবার আগেই বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নাও। যুদ্ধের দামামা বাজার আগেই আত্মসমর্পণ করো। এ মুহূর্তে তোমরাই আমাদের একমাত্র শত্রু, আর আমরা তোমাদের দিকেই ধেয়ে আসছি। কায়রোর রাজদরবারে হালাগু খানের হারহিম করা পত্র পাঠ করে শোনাচ্ছিল মঙ্গল বার্তাবাহক। উপস্থিত সভাসদদের চেহারা ততক্ষণে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সুলতান কুতুজের কানে হালাগু খানের শেষ দুটি বাক্য প্রতিধ্বনিত হচ্ছিল। এই মুহূর্তে তোমরাই আমাদের একমাত্র শত্রু, আর আমরা তোমাদের দিকেই ধেয়ে আসছি। বাগদাদে আব্বাসি এবং সিরিয়ায় আইয়ুবীদের পতনের পর ভঙ্গুর মুসলিম বিশ্বের অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছিল মামলুকরা। মিশরের কায়রো ছিল তখন মুসলমানদের শেষ আশ্রয়স্থল। দলে দলে কায়রোতে এসে আশ্রয় নিতে শুরু করেছিল পার্শ্ববর্তী এলাকার মুসলমানেরা। সাম্রাজ্য বিস্তারে বিভোর মঙ্গোলদের সামনে তখন একটাই বাধা, মুসলিম বিশ্বের শেষ রক্ষক মামলুক সালতানাত। মামলুকদের পরাস্ত করতে পারলেই মুসলিম বিশ্ব একেবারে পঙ্গু হয়ে পড়বে। সেই সাথে খুলে যাবে পশ্চিমে সাম্রাজ্য বিস্তারের দুয়ার। তাই স্বভাবতই হালাকু খানের চোখ পড়ে কায়রোর মামলুকদের উপর। জরুরি ভিত্তিতে রণসভা ডাকেন সুলতান কুতুজ। সভাসদদের উদ্দেশ্য করে বলেন, আমাদের সামনে এখন যে কোনো একটা পথ খোলা আছে। হয় ওদের কাছে আত্মসমর্পণ করব, আর নয়তো ওদের বিরুদ্ধে লড়াই করব। প্রত্যুত্তরে বাইবার্স বলেন, মঙ্গলদের আনুগত্য মেনে নেওয়া আর মৃত্যুর জন্য অপেক্ষা করার মাঝে আমি কোনো তফাৎ দেখি না। যার জলজ্যান্ত উদাহরণ দামেস্কের আমির আল নাসির ইউসুফ। আনুগত্য স্বীকার করা সত্ত্বেও মঙ্গলরা তার শহর ধ্বংস করেছে, শহরবাসীদের নির্বিচারে হত্যা করেছে। অতএব দুর্গে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করার চেয়ে মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করে মরা আমার নিকট অধিক গৌরবের। বাইবার্সের কথায় দু একজন সায় জানালো বটে, কিন্তু বাকিরা সবাই মত দিল যুদ্ধের বিপক্ষে। তাদের মতে অপ্রতিরোধ্য মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। উপদেষ্টারা সুলতান কুতুজকে পরামর্শ দিল তিনি যেন মঙ্গলদের কাছে আত্মসমর্পণ করেন। সভাসদদের হীনমন্যতায় চরম ব্যথিত হন কুতুজ। তাদের উদ্দেশ্যে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন, হে মুসলিম আমিরেরা, এতদিন যাবৎ আপনারা বাইতুল মালের সম্পদ ভোগ করেছেন, আর আজ যখন মুসলমানদের অস্তিত্ব রক্ষার তাগিদ আসলো, আপনারা কাপুরুষের মতো হাত গুটিয়ে নিচ্ছেন। আমি মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি। যারা লড়াই করতে ইচ্ছুক তারা আমার সঙ্গী হন, আর যারা ইচ্ছুক নন তারা ঘরে ফিরে যান। আল্লাহ সব দেখছেন। আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠিত হলে এর দায় আপনাদের। আজীবন এই পাপের বোঝা বয়ে চলতে হবে আপনাদেরকে। হে আমিরেরা, আমরা যদি আমাদের ধর্মকে রক্ষা না করি, তবে আর কে আছে তাকে রক্ষা করার? কুতুজের কথায় সংবিত ফিরে আসে সবার। মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয় সবাই। এ সময় বাইবার্স কুতুজকে পরামর্শ দেন মঙ্গল দূতদের হত্যা করে হালাকু খানের অপমানজনক চিঠির জবাব দেয়ার। অতঃপর 4 মঙ্গল দূতকে হত্যা করার মাধ্যমে হালাকু খানের বিরুদ্ধে যুদ্ধ
যুদ্ধ ঘোষণা করেন সুলতান কুতুজ। হালাকু খান সিরিয়া জয় করে মিশরের দিকে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু দীর্ঘদিন যাবৎ অভিযান পরিচালনা করায় খাদ্য রসদ প্রায় ফুরিয়ে এসেছিল মঙ্গোলদের। সিরিয়ায় যে পরিমাণ রসদ মজুদ আছে তা হালাকু খানের বিশাল বাহিনীর জন্য যথেষ্ট ছিল না। এরই মধ্যে বড় ভাই মঙ্কে খানের মৃত্যুর সংবাদ এসে পৌঁছায় হালাকু খানের নিকট। অগত্যা মিশর অভিযানের জন্য সেনাপতি কিতবুগার অধীনে 10 থেকে 20,000 সৈন্য রেখে বাকিদের নিয়ে তিনি রসদ পুনর্মজুত করতে পারস্যে ফিরে যান। অতঃপর সেখান থেকে মঙ্কে খানের উত্তরাধিকারী নির্বাচনী সভায় যোগ দিতে চলে যান মঙ্গোলিয়ায়। হালাকু খানের প্রস্থানে মামলুকদের সামনে অফুরন্ত সম্ভাবনার দুয়ার খুলে যায়। মিশরকে বাঁচাতে হলে হালাকু খানের মূল বাহিনী ফিরে আসার পূর্বেই কিতবুগার বাহিনীকে পরাস্ত করা প্রয়োজন। তাই সুলতান কুতুজ কালক্ষেপণ না করে তৎক্ষণাৎ রক্ষণাত্মক অবস্থান থেকে বেরিয়ে আসেন এবং মঙ্গোলদের আক্রমণ করার সিদ্ধান্ত নেন। মঙ্গোলদের আক্রমণ করতে হলে মামলুক বাহিনীকে ফিলিস্তিন অতিক্রম করতে হবে, কিন্তু ফিলিস্তিন ও ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলো তখন ছিল ক্রুসেডারদের অধীনে। আর এসব অঞ্চলগুলোর মধ্যে আক্কা নগরী ছিল ক্রুসেডারদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। সুলতান কুতুজের পক্ষে একই সঙ্গে মঙ্গোল ও ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব হচ্ছিল না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন ক্রুসেডারদের সাথে অস্থায়ী সন্ধি করা। সন্ধির শর্ত ছিল ক্রুসেডাররা মামলুকদের নিরাপদে আক্কায় অবস্থান করার, অতিক্রম করার এবং প্রয়োজনীয় রসদ সরবরাহ করার নিশ্চয়তা দেবে। বিনিময়ে মামলুকরা যদি যুদ্ধে জয়ী হয় ক্রুসেডারদের নিকট সাশ্রয়ী মূল্যে মঙ্গোলিয়ান ঘোড়া বিক্রি করবে, আর যদি ক্রুসেডাররা সন্ধি ভঙ্গ করার দুঃসাহস দেখায় তাহলে মামলুকরা পূর্ণ শক্তি নিয়ে ক্রুসেডারদের মোকাবিলা করবে এবং আক্কা দখল করে নেবে। আইয়ুবীদের সাথে দীর্ঘদিন লড়াই করে এমনিতেই বেশ দুর্বল হয়ে পড়েছিল ক্রুসেডাররা। শক্তিশালী মামলুকদের চক্ষুশূলে পরিণত হয়ে নতুন করে সংঘাতে জড়ানোর মতো সামর্থ্য ছিল না তাদের। অগত্যা মামলুকদের সন্ধি প্রস্তাব মেনে নেয় ক্রুসেডাররা। ফেব্রুয়ারি 1260 খ্রিস্টাব্দ। সুলতান কুতুজের আহ্বানে মিশর, সিরিয়া ও পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে দলে দলে মামলুক বাহিনীতে যোগ দিতে শুরু করে মুসলমানরা। মিশরের সালিহিয়া নামক স্থানে সুলতান কুতুজের পতাকা তলে জড়ো হয় সবাই। দীর্ঘ 5 মাস ব্যাপী প্রস্তুতি শেষে জুলাই মাসে কুতুজ তার বাহিনী নিয়ে সালিহিয়া থেকে সিনাই অভিমুখে যাত্রা শুরু করেন। মামলুক বাহিনীকে 2টি অংশে ভাগ করা হয়, মূল বাহিনী এবং অগ্রগামী বাহিনী। সৈন্যদের বৃহদাংশ নিয়ে গঠিত মূল বাহিনীর নেতৃত্বে থাকেন সুলতান কুতুজ। অপরদিকে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে গঠিত অগ্রগামী বাহিনীর নেতৃত্ব দেন সেনাপতি বাইবার্স। সংখ্যায় যদিও ছোট, তবে অগ্রগামী বাহিনী গঠিত হয়েছিল অত্যাধুনিক অস্ত্রে বর্মে সজ্জিত সবচেয়ে চৌকস ও দুর্ধর্ষ বাহরি মামলুক অশ্বারোহীদের নিয়ে। মামলুক বাহিনীর প্রকৃত সংখ্যা গোপন রাখতে বাইবার্সের বাহিনীকে অগ্রিম যাত্রা করার নির্দেশ দেন কুতুজ। মঙ্গল গুপ্তচরদের চোখ ফাঁকি দিতে যথেষ্ট নিরাপদ দূরত্ব বজায় রেখে কুতুজ ও বাইবার্সের বাহিনী উত্তরের দিকে যাত্রা শুরু করে। 26শে জুলাই 1260 রাফা অতিক্রম করে গাজায় পা রাখতেই সেখানে অবস্থানরত মঙ্গল সেনাদলের মুখোমুখি হন বাইবার্স। কারণ গাজা তখন পুরোটা ছিল মঙ্গলদের দখলে। দুপক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বাইবার্সের অশ্বারোহীদের দাপটে নিমিষেই পতন ঘটে মঙ্গল সেনাদলটির। গাজায় জয়লাভের পর বাইবার্স ও কুতুজ আক্কায় গিয়ে পৌঁছান। চুক্তি মোতাবেক ক্রুসেডাররা মামলুকদের নিশ্চিন্তে শহরে অবস্থানের সুযোগ দেয়। এদিকে গাজার যুদ্ধ থেকে বেঁচে ফেরা আহত মঙ্গল সেনারা বাইবার্সের আক্রমণের ব্যাপারে সেনাপতি কিতবুগাকে অবগত করে। মামলুকদের এহেন দুঃসাহসিকতায় বেশ বিস্মিত হন তিনি। পরিস্থিতি বিবেচনায় তৎক্ষণাৎ জরুরি সভা ডাকেন। সভাসদরা যদিও তাকে হালাকু খান ফিরে আসা অবধি অপেক্ষা করার পরামর্শ দিয়েছিল, কিন্তু এত ছোট বাহিনীর বিরুদ্ধে লড়তে হালাকু খানের জন্য অপেক্ষা করার প্রয়োজন বোধ করেননি তিনি। কিতবুগা ভেবেছিলেন বাইবার্সের অশ্বারোহীরাই মামলুকদের মূল বাহিনী।
তাদের পরাজিত করতে পারলেই মিশর চলে আসবে মঙ্গোলদের দখলে। অতএব আর দেরি না করে তৎক্ষণাৎ মামলুকদের মোকাবেলা করার সিদ্ধান্ত নেন। বিকা থেকে ফিলিস্তিন অভিমুখে যাত্রা শুরু করেন সেনাপতি কিতবুগা। তার পতাকা তলে মঙ্গোলদের পাশাপাশি আছে জর্জিয়ান, আর্মেনিয়ান, এমনকি সিরিয়ার আইয়ুবী আমির আশরাফ মুসার মুসলমান সৈন্যরাও। মঙ্গোল বাহিনীর জর্ডান নদী অতিক্রম করার খবর পাওয়া মাত্রই যুদ্ধের জন্য উপযুক্ত স্থান খুঁজতে বেরিয়ে পড়েন কুতুজ ও বাইবার্স। নাসিরাত অতিক্রম করে আইনে জালুত নামক স্থানে পৌঁছে উপযুক্ত স্থান পেয়েও যান তারা। আইনে জালুত প্রান্তর ছিল সমভূমি, যার উত্তর দিকে ছাড়া বাকি 3 দিক ছিল মাঝারি উচ্চতার পাহাড়, গাছপালা আর ঝোপঝাড় দিয়ে ঘেরা। যুদ্ধে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকতে হলে রণাঙ্গনের ভৌগোলিক জ্ঞান থাকাটা অপরিহার্য। এক্ষেত্রে বাইবার্স বেশ এগিয়েই ছিলেন, কারণ ফেরারি জীবনে আইনে জালুত ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে নিয়মিত যাতায়াত করায় এ সকল এলাকার ভৌগোলিক জ্ঞান ছিল একদম তার নখদর্পণে। ফলে আইনে জালুতকেই রণাঙ্গন হিসেবে চূড়ান্ত করেন কুতুজ ও বাইবার্স। সেপ্টেম্বর 1260 সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আইনে জালুতের উত্তরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাইবার্স ও তার পোড় খাওয়া দুর্ধর্ষ অশ্বারোহী সহযোদ্ধারা। এদের প্রত্যেকের তলোয়ারে লেগে আছে শত শত শত্রুর খুন, আর এদের অভিধানে আছে কেবল 2টি শব্দ: আনুগত্য আর লড়াই। হঠাৎ মাটিতে মৃদু কম্পন অনুভূত হল। ঘোড়াগুলো কর্কশ রেশাধ্বনি তুলছে বারবার, যেন অশুভ কিছু একটা ধেয়ে আসার আভাস দিতে চাইছে ওরা। দূর দিগন্তে মঙ্গোলদের পতাকাগুলো ক্রমশ দৃশ্যমান হচ্ছে। প্রথমে একটি, তারপর আরেকটি, আর তারপর অগণিত। আইনে জালুত প্রান্তরে এগিয়ে আসছেন সেনাপতি কিতবুগা নয়ান, যার ঝুলিতে আছে আলামত, বাগদাদ, আলেপ্পো ও হোমসের মতো বড় বড় শহর পদানত করার কীর্তি। আর তাকে অনুসরণ করছে দুর্বার মঙ্গল সেনারা, যাদেরকে আলামতের হাসাসিন, বাগদাদের আব্বাসি কিংবা আলেপ্পোর আইয়ুবী কেউই দমিয়ে রাখতে পারেনি। গম্ভীর ধ্বনি তুলে বাজতে শুরু করেছে মামলুকদের তামামাগুলো। মঙ্গলরা ত্রিসীমানার মধ্যে চলে আসতেই বাইবার্স মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে হাঁক ছাড়লেন। তীরন্দাজ! মুহূর্তের মধ্যে শাঁ শাঁ করে তীরের বর্ষণ শুরু হয় মঙ্গলদের ওপর। মামলুকদের মোকাবেলা করতে প্রথমে অগ্রগামী বাহিনী প্রেরণ করেন কিতবুগা। শুরু হয় ঐতিহাসিক আইনে জালুত যুদ্ধ। মঙ্গলদের তীব্র আক্রমণের সামনে দীর্ঘক্ষণ দাঁতে দাঁত পিষে লড়াই চালিয়ে যায় মামলুকরা। কিন্তু একটা সময়ে সংখ্যার কাছে কাবু হতে শুরু করে তারা। ক্লান্তি এসে গ্রাস করে সবাইকে। এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে যোদ্ধারা। সুনামি হয়ে ধেয়ে আসা মঙ্গলদের উত্তাল ঢেউ ঠেকানো তখন প্রায় অসম্ভব। বাইবার্সদের পতন এখন সময়ের ব্যাপার। ঠিক এমন সময় দূর থেকে সিংগায় ফুৎকার দিয়ে উঠল কেউ। প্রতিরোধ থামিয়ে ঊর্ধ্বশ্বাসে পিছু হটতে শুরু করেন বাইবার্স। সেনাপতি কিতবুগা দেখলেন লড়াই থামিয়ে কাপুরুষের মতো পালাতে শুরু করেছে মামলুকরা। খুনের নেশা চেপে বসে তার মাথায়। গোটা বাহিনী সমেত তিনিও ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে শত্রুর পিছু ধাওয়া শুরু করেন। মঙ্গলরা মামলুকদের ধাওয়া করে ময়দানের শেষ প্রান্তে পৌঁছে গেছে। এমন সময় আচমকা যুদ্ধক্ষেত্রে আবির্ভাব ঘটে সুলতান কুতুজের। কিতবুগার জন্য ফাঁদ পেতে মূল বাহিনী নিয়ে এতক্ষণ পাহাড়ের আড়ালে অবস্থান নিয়েছিলেন তিনি। মঙ্গলরা ফাঁদে পা দিতেই পাহাড় ও বনের আড়াল থেকে বেরিয়ে আসে মামলুকরা। ঘিরে ফেলে প্রতিপক্ষ মঙ্গলদের। সেনাপতি কিতবুগা যতক্ষণে ঘটনাটা আঁচ করলেন, ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। শত্রুদের যারা দুর্দান্ত সব কলা, কৌশল আর ফাঁদে ফেলে ঘায়াল করে অভ্যস্ত, সেই মঙ্গলরাই কিনা আজ তাদের এই চিরচেনা ফাঁদে পা দিল। এ সময় আমির আশরাফ মুসা তার আইয়ুবী সেনাদের নিয়ে ময়দান ছেড়ে চলে যান।
ঘটনার আকস্মিকতা দ্রুত কাটিয়ে উঠে মামলুকদের আক্রমণ প্রতিহত করতে শুরু করেন সেনাপতি কিতবুগা। শুরু হয় শিয়ানে শিয়ানে লড়াই। মঙ্গলদের আক্রমণে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল মামলুকদের বাঁ অংশ। আক্রমণের ধকল সইতে না পেরে পিছু হটতে শুরু করে তারা। তখন সুলতান কুতুজ অবশিষ্ট সৈন্যদের নিয়ে তাদের সাহায্যে এগিয়ে আসেন। সুলতানের উপস্থিতিতে মামলুকদের মনোবল বেড়ে যায়। পরিস্থিতি ক্রমশ মুসলমানদের পক্ষে যেতে শুরু করে। মামলুক সেনাপতি জামালউদ্দিন আকুশ শামসি মঙ্গলদের সারি ভেদ করে সেনাপতি কিতবুগাকে হত্যা করেন। সেনাপতির পতনে মঙ্গল বাহিনীর মনোবল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ময়দান ত্যাগ করে উত্তরে পালাতে শুরু করে তারা। মামলুকরা দীর্ঘ ১৩ মাইল পথ ধাওয়া করে পেইসান শহরে পৌঁছে পলায়নরত সকল মঙ্গল সেনাদের হত্যা করে। মঙ্গলদের পরাজিত করা অসম্ভব কথাটিকে ভ্রান্ত প্রমাণ করে আইনে জালুদ যুদ্ধে বিজয় লাভ করে মুসলমানরা। অতঃপর রুকনুদ্দিন বাইবার্স দামেস্ক, হোমস ও আলেপ্পোর মঙ্গলদের পরাস্ত করে মুসলমানদের বেহাত হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধার করেন। আইনে জালুদ যুদ্ধকে ইতিহাসের পাতায় অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত করা হয়। এ যুদ্ধে বিজয় লাভ করে মুসলিম বিশ্ব তার হারানো জৌলুস ফিরে পেয়েছিল। সেই সাথে থমকে দিয়েছিল অপ্রতিরোধ্য মঙ্গলদের জয়রথ এবং পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল মামলুক সালতানাতে, যারা পরবর্তী ২৫০ বছরেরও অধিক সময় মুসলিম বিশ্বের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে।